নমস্কার, ভয়েস থেকে আড্ডায় আমি সন্দীপ আপনাদের সাথে। আজকে আমাদের আবার বিশেষ অতিথি সুরঞ্জিতার সাথে আমরা আবার আড্ডাতে যাব। যে আগের দিনকে আমাদের সাথে কথাগুলো হয়েছিল যে বিস্তারিত বিষয়, বিস্তারিত আলোচনা, যে একটা ভাষা আলোচনা বা ভাষা ভিন্ন করে দিয়ে গিয়ে আর কি সেখানে একটা অন্য মতামত তৈরির জায়গা না, সেখানে যে আলোচনাটা হবে সেটা খুব পরিষ্কার থাকবে আপনাদের সামনে, এবং আপনারা যাতে নিজেদের জীবনে, ব্যবহারিক জীবনে আপনারা যাতে সেটা হয়তো ব্যবহার করতে পারেন, যদি আপনারা চান অবশ্যই। তো আজকে আমাদের যে আলোচনাটা হবে, এই আলোচনার উপস্থাপনাটা কিন্তু আজকে সুরঞ্জিতাই করবে। একটা প্রশ্ন দেখবে মানুষের মধ্যে আছে। প্রশ্নটা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র থেকে আমরা কি কি বিষয় উপকৃত হতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই। এখন উপকৃত হতে পারি মানে সামনের মানুষটা কতটা উপকার পেতে চাইছে সেটাও জানতে হবে। উদাহরণ বলি, একটা জ্যোতিষ, তার কাছে একজন এলো, এসে প্রথম প্রশ্নটা কিন্তু করলো সে যে দাদা দেখুন তো আমার চাকরিটা কবে আমি পাবো। কিন্তু তার প্রথম প্রশ্নটা হওয়া উচিত ছিল যে দাদা আমার কি চাকরির কোনো যোগ আছে। তার মানেটা কি, দুটো কথার মধ্যে কতটা মাঝখানে কথা হারিয়ে যাচ্ছে এটা একটা ভাবতে হবে। আমার চাকরিটা কবে আমি পাবো, তার মানে শিওর আমি চাকরি পাবোই। হ্যাঁ, আমার লগ্ন চাকরি আমাকে চাকরিটা দেবে, আমাকে কি ব্যবসা করতে দেবে, আমাকে কি কোনো পেশাজীবী মানুষ তৈরি করবে, আমি কি সিনথেসাইজার বাজাবো, আমি কি গিটারিস্ট হবো, আমি কি আর্টের কোনো বড় করবো, আমি কি অভিনয় করবো, এটা কিন্তু মানুষ জানতে চায় না। দাদা দেখুন তো আমার দারুণ পড়াশোনা, কবে আমি চাকরিটা পাবো। কিন্তু চাকরিটা আদৌ আছে কিনা, চাকরিটা পাওয়া যাবে কিনা, তাই উপকার কতটা পেতে এসেছিল এটা আগে জেনে আসতে হবে। এটা কিন্তু জেনে আসতে হবে। আমি আবারও একটা কথা বলি, মানুষ কিন্তু জ্যোতিষীর কাছে অনেক বড় এক্সপেকটেশন নিয়ে আছে। তারা মনে করে যে জ্যোতিষীরা অনেক কিছু করে, এই ভুলটাও ভাঙা দরকার। জ্যোতিষী কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য জ্যোতিষী পরিতারে ভগবান দেবে, অবশ্যই ভগবানের পরের স্টেজটা হচ্ছে জ্যোতিষীদের। তাই জ্যোতিষী কখনো ভগবান না, ঠিক আছে? কারণ আপনি আমার কাছে আসবেন বা তুমি এলে আমার কাছে, এসে বললে দাদা সময়টা খুব খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে সেটা একটা জ্যোতিষী বলতে পারবে। হ্যাঁ, সময়টা ভালো করতে পারবে না, ভালো করতে পারবে না। এটা যে খারাপ গুলো যাচ্ছে, এই খারাপের পেছনে আগের এপিসোডে আমি বলছিলাম না যে সব ভালোর পেছনে খারাপ থাকে, অবশ্যই সেরকমই সব খারাপের পেছনে ভালো থাকে, তাই না? তাই সেই খারাপটা কেন যাচ্ছে, কতদিন পর্যন্ত যাবে, কিভাবে যাবে, কোন পথে চললে ঠিকঠাক হবে, জীবনের গতিটা কেমন হবে, এটা জ্যোতিষ বলতে পারে। দাদা আমার গাড়ি হবে কিনা দেখুন। কিরকম বোকা বোকা প্রশ্নও আমাদের কাছে আসে, তবে আমি মানুষকে বোকা বলবো, মানুষকে বলবো না। কারণ এইভাবে মানুষ এই বিষয়টাকে নিয়ে না ভাবতে শিখেছে। এবার কিভাবে শিখেছে সেটা তো আমি বলতে পারবো না। আমি আগের দিনও বলছিলাম, আজও বলছি, একটা অপপ্রচার চলে চলে মানুষ কিন্তু ভাবেই, মানে ভাবনাটাই একটা ভুল জায়গা। দাদা আমার গাড়ি হবে, হ্যাঁ হবে, আপনার গাড়ির যোগ আছে, আপনার বাহন যোগ আছে। শুদ্ধ কথায় আমরা যদি বলি আপনার সম্পত্তি প্রাপ্তি আছে, বাহন যোগ আছে। সে হঠাৎ করে দেখা গেল 5 বছর পরে গিয়ে বললো অমুক জ্যোতিষীর কাছে গেছিলাম, জ্যোতিষীটা না ভালো না। কেন? আরে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার গাড়ি হবে কিনা, বলেছিল না। তার বন্ধু কিন্তু তাকে উত্তর দিচ্ছে তোর তো গাড়ি হয়েছে। আমি কি এই গাড়ি চেয়েছিলাম? এখন কোন গাড়ি সে চেয়েছিল, কি আমাদের তাহলে গাড়ি যোগ। আচ্ছা তাহলে বিদেশের যোগ আছে? হ্যাঁ আছে। সে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে না, বা জিজ্ঞাসা করলে আমি হয়তো ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে আমি বিদেশে, নেপাল যাবো বিদেশ, বাংলাদেশের, তার ইচ্ছা সে আমেরিকায় যাবে, তার ইচ্ছা সে জাপান যাবে, সে জার্মানি যাবে। আরে বিদেশ ভ্রমণ আছে কিনা জানতে চেয়েছে, কোথায় জানতে চাইনি। এসে বললো ধরুন ওনার কাছে দেখছিলাম উনি বিদেশ যোগ বলেছিল, গেলাম তো কাজের জন্য বারবার বাংলাদেশ। তো তার বন্ধু কিন্তু তাকে হাসির পাত্র হিসাবে বলছে তুই তো বিদেশ গেছিলি। এবার তার এটা গায়ে লাগছে যে আমাকে এইভাবে বলছে। আবার কোনো বন্ধু তাকে সৎ উপদেশও দিচ্ছে যে না কেন, উনি তো তোকে বলেছিলেন তোর বিদেশে আছে। তো এই ভাবনা, সবার আগে নিজের ভাবনাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, জ্যোতিষের কাছে চলে গেলাম, আমি এটা মানুষ স্থায়িত্ব চায় না। আমি দেখেছি জ্যোতিষীর কাছে এসে মানুষ স্থায়িত্ব চায় না। দাদা দেখুন তো আমার বিবাহ বিচ্ছেদ আছে কিনা। অনেকে আছে এসেই প্রথমে বলবে দাদা আমার চারটা দেখুন, আর দেখুন যে আমার বিবাহটা কেমন হবে আর বিবাহ বিচ্ছেদ হবে কিনা। বিবাহটা কেমন হওয়ার পরেই বিষয়টা হচ্ছে বিবাহ কেন, ভয়টা কেন। আমার কথা হচ্ছে ভয়টা কেন।
পরিস্থিতি পরিবেশে এমন হয়েছে যে পরিস্থিতি পরিবেশ নয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে অপপ্রচার একটা কোথাও শুধু আমাদের জ্যোতিষ জগতে অপপ্রচার না, সর্বক্ষেত্রে একটা অপপ্রচার, সর্বক্ষেত্রে একটা ভালো জিনিস। এবার আমি একটা কথা বলি, আমি বেশ কিছুদিন আগে মানে ইউটিউবে সার্চ করতে করতে বেশ ভালো ভালো কন্টেন্ট দেখি, খুব বড় বড় মানুষদের কন্টেন্ট আমি দেখছিলাম, একটা জায়গায় শুনছিলাম বলছে মানুষের মধ্যে নেগেটিভিটি না থাকলে মানুষ হতে পারে না। কেন? যদি যুক্তি চাও বলে একজন প্লেন আবিষ্কার করবে পজিটিভিটি, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কত তাড়াতাড়ি পৌঁছতে পারবে, পজিটিভ একটা থিঙ্কিং, পজিটিভ চিন্তা ভাবনা, সে একটা ভালো যানবাহন তৈরি করবে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। কিন্তু এইটা যখন ক্র্যাশ করবে, এই প্লেনটা যখন ভেঙে পড়বে, এই কথাটা কেউ ভেবেছে, তার মানে সে নেগেটিভ থিঙ্কিং করেছে এবং সে প্যারাসুটটা তৈরি করেছে। তাহলে কোনোটাই খারাপ নয়, আমার চিন্তা ভাবনাটা কোথায়, আমি নেগেটিভিটি থেকেও কিভাবে পজিটিভিটিতে যেতে পারবো, এটা চিন্তা ভাবনা করতে হবে, এটা জানতে হবে। এটা অনেকে বলে না, সবাই বলে যে তোমার ওটা খারাপ, তোর ওটা খারাপ, জ্যোতিষ শাস্ত্রের বাইরে গিয়ে বলছে ওটা কেন খারাপ। তাহলে আমার যখন খারাপ, আমি যখন এই পথে হাঁটছি, তার কি খারাপটা তাহলে শুধরোতে হবে বা এই খারাপ পথ থেকে আমাকে এগোতে হবে, কিছু একটা করতে হবে। তো জ্যোতিষের কাছে ওই জন্যই আমি বললাম, জ্যোতিষের কাছে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই লেভেলে থাকে। দাদা দেখুন তো আমার একটা বাড়ি হবে কিনা, হবে, আবার বলছি হবে, তার হচ্ছে 6-8টা জায়গার উপর বাড়ি করবে, কিন্তু তার নেটাল চালিয়ে আছে, সে একটা বাড়ি করবে যত সামান্য, তার সেটা পোষাচ্ছে না। মানুষের চাহিদাও বাড়ছে, মানুষের চাহিদা কিন্তু এখন আকাশ ছোঁয়া। তুমি মানে দেখবে, আমি একজনকে সেদিন বলছিলাম যে আপনি যে গাড়ি চড়ছেন, এই গাড়িটাতে আপনি নিশ্চয়ই খুব নিশ্চিন্ত বোধ করেন, চোর বললো না, কিন্তু আমার ছেলে এই গাড়িটায় চলে না, বলে অফিসে নিয়ে গেলে বন্ধু বান্ধব সেটা একটা চাহিদা। একটা সময় আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে 4 হুইলার, 4 চাকা আমাদের সোশ্যাল স্ট্যাটাসকে একটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকে এটা কোনো ব্যাপারই না। তাহলে জ্যোতিষ শাস্ত্রের সাথে অনেক কিছু ব্যাপার কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে, তুমি খুব ভালো করে দেখবে। আচ্ছা আমার মেয়েকে দেখুন না ভালো করে, যে ও পাস করবে কিনা, একজন আসছে পাস করবে কিনা জানতে আমাদের কাছে, একজন আসছে পাস করবে কিনা জানতে, চাহিদাটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। একজন শুধু পাশের জন্য আসছে, সবার আগে দেখতে হবে যে তার প্রাথমিক শিক্ষা কত, তার উচ্চ শিক্ষা কত, সে রিসার্চেবল ওয়ার্কে যাবে কিনা, গবেষণা করবে কিনা, এগুলো তাকে জানতে হবে। সত্যি কথা একটা বললে অনেকের হয়তো গায়ে লাগে, তবে বলি, সেটা হচ্ছে ছোট থেকে আমরা যখন পড়াশোনা করেছি 9 অব্দি 8 অব্দি একটা ছেলে বা একটি মেয়ে ফার্স্ট ক্লাস, জীবন যুদ্ধে এসে সে হারিয়ে গেল। কোথায় গেল? তাহলে কি হলো তার জীবনে? প্ল্যানেট, গ্রহরা কাজ করলো, মহাদশারা কাজ করলো। তখন মহাদশা ফেভারে ছিল, লগ্ন সাপেক্ষে শুভ মহাদশা পেয়েছিল, তাকে ওই যতদিনের মহাদশা বিভিন্ন স্প্যান, হয়তো 20 বছর, 19 বছর, 17, সেই স্প্যানে তাকে দারুণ দিয়ে গেছে, তার চার্ট দেখলে সেটা হয়ে যাবে। এখন তার একটা লগ্ন বিপক্ষে বা কোনো খারাপ মহাদশা শুরু হলো, ব্যাস তার জীবনটা আস্তে আস্তে শেষ। তাহলে প্রথম দিকে সে যে ফার্স্ট হতো, ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, জীবনে তার কি হলো? কিছু হলো না। এবার আমরা জীবনটাকে দেখবো কিভাবে, এটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা 1 থেকে 15 বছর, মানে 1 বছর থেকে 15 বছর পড়াশোনার জগৎ দেখছি, ও ফার্স্ট হয়ে এসেছে, ও সেকেন্ড হয়েছে, আঁকায় কম্পিটিশন অনেক নাম্বার পেয়েছে, আঁকায় মেমেন্টো এনেছে, গোয়াস জুলাইকে, এখন তো জিনিসটাই মানে গোয়াস ইউলাঙ্কি হয়ই না, ওখানে ফার্স্ট হয়েছে, দারুণ সাজতে পারে, মোকাবিলা করতে পারে, হ্যাঁ ডিবেট কত এখন দেখা যায়। যাই হোক, যদিও বা দেখা যায় তার মধ্যে অমুক হয়েছে, খেলায়, কিন্তু জীবনে এসেছে জিরো, মহাদশা করিয়ে দিয়ে গেল, মহাদশা করিয়ে দিয়ে গেল। যতদিন পর্যন্ত বাবা মায়ের সাথে ছিল সে অভাবটা বুঝতে পারেনি, বোঝা শুরু হলো। তাহলে এই যে আমরা যে প্রশ্নটা এখান থেকে উঠে আসে যে একটা মানুষের কি হলো, যে এতগুলো অব্দি সে ফার্স্ট সেকেন্ড বা তার একটা বিস্তর সুন্দর জীবন যাপন কেটেছে, সব জায়গায় সে টপে ছিল, হঠাৎ করে তার গ্র্যাজুয়েশন হয়ে গেল, কি হয়তো উচ্চ মাধ্যমিক হয়ে গেল, তারপর থেকে তার ওই টপের জায়গাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। না, টপের জায়গাটা নামতে চাইলো না, সে যেহেতু বরাবরই ফার্স্ট হতে থাকলো, সে যেহেতু বিরাট পড়াশোনায় একটা জ্ঞানী মানুষ, যেটা বলছিলাম গবেষণা করতে পারেনি, অ্যাপ্লাই করতে পারেনি, আগের এপিসোডে বলছিলাম বোধহয় সম্ভবত, দেখা গেল যে তার
ইচ্ছাটা, ওই চাহিদাটা চাকরি করবো, অথচ মেটাল জায়গায় মহাদশার জন্য সে চাকরিটা পেল না। আমি বলছি 80% জায়গায় সরকারি চাকরি, যেটা আগের এপিসোডেও বলছিলাম, সে তো সেই সরকারি চাকরির আশায় বসে আছে, সে তো গভর্নমেন্ট জব চায়, বা সে বিদেশে গিয়ে সেটেল হতে চায়, তার মেটাল চাক বলছে। আর মহাদশাও করেছে, দিচ্ছে না। যদি মহাদশা তাকে ফেভার করতো, চাকরিটা দিয়ে তাকে চলে যেত। এবার চাকরিতে আপস এন্ড ডাউন হতো। এইখানে যে প্রশ্ন, তাহলে একজন যখন চাকরি পাচ্ছেন না, সেই সময় যে কথাটা পরিবর্তন করা যাবে না, সেটা তো আপনি ভালো করে বুঝতে পারবেন। না আমি নয়, জ্যোতিষী এই সাবজেক্টটা তুমি বলতে গিয়ে আমি জ্যোতিষী হিসাবে বলেছি, আপনি জ্যোতিষী বলতে পারবে যে এই সময় এসে তার মহাদশা করেছে, অন্তর্দশা করেছে, যেটা এই 5 বছরের ভিতরে এই চাকরি পেতে পারবে। বিষয়টা হচ্ছে সেটা, বিষয়টা হচ্ছে জীবনের আমূল পরিবর্তন যখন আমাদের ঘটে, গ্রহরা যখন ট্রানজিট করে, জীবনেও ট্রানজিশন হচ্ছে। না, আমি বলছি যে যখন একটা লোকের 30 বছর বয়স, সে 30 বছর অব্দি বিভিন্ন রকম ভাবে পড়াশোনা নিজেকে একটা জায়গায় তুলে নেওয়ার পরে এবার সে চাইছে এবার চাকরিকে সরকারি চাকরি চেষ্টা করছে। এই চেষ্টা করতে করতে সে আর পেল না, তার সময় বাকি আছে হয়তো 4 বছর, 34 আর সে চাকরি পাবে না, হয়ে যাবে বলে লাস্ট অ্যাটেম্প। কারণ 30 চাকরি পায়নি, কিন্তু 24 থেকে চাকরি শুরু হয়ে গেছে। তাহলে এই 4-6 বছর সে তার বাড়ির সাপোর্টে ব্যাপারে থেকে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন যদি সে আসে 30 বছর বয়সে, তার যে পরিস্থিতি পরিবেশ, সেই জায়গায় যদি তাকে যদি রাস্তা দেখানো হয়, তাহলে রাস্তা অনুযায়ী সে চলে তাহলে ফলাফল পাচ্ছে। এখন আমার বিষয় সেটা আমাদের প্রশ্ন, তাহলে কোন সময় জ্যোতিষের কাছে যাওয়া উচিত, যে সময় গেলে সেই যে পরপর জীবনের যে স্টেজ গুলো আছে, সেই স্টেজ গুলো আমাদের কাছে পরিষ্কার, আমরা সেইগুলো নিজেদের এগোতে পারি। প্রাথমিক শিক্ষা শেষ করা হলো, উচ্চ শিক্ষায় সে যাবে, অর্থাৎ 12 এর পর বা গ্র্যাজুয়েশনের পর। 12 এর পর যাওয়াই ভালো। সে গেল, দাদা আমার কোন পথে গেলে পড়াশোনাটা হবে, সেটা কিন্তু ওনার ন্যাচারে আছে। কোন বিষয়ের উপর পড়াশোনা করলে উনি আগামী দিনে ওনার পথটা অনেক সুন্দর হবে, অনেক প্রশস্ত হবে, সেই বিষয়ে পড়াশোনা করলো। দেখা গেল সেই পড়াশোনায় সাফল্য সে পেল, দেখা গেল সাফল্য সে যেটা আশা করেছিল তার থেকে বেশি পেল, তার থেকে বেশি মাধ্যমিকের টাইমে প্রাথমিক বিদ্যা শেষ করে যখন সে উচ্চ শিক্ষায় যায়, মাধ্যমিকের সময় যেটা থাকে, হ্যাঁ কারণটা কি? এখানে একটা কারণ আছে, ছোট্ট কারণ, মানুষ এটা বিশ্বাস করে না। আমার ছেলে আমার মেয়ে ভালো রেজাল্ট করে এসেছে, দেখা গেল তার উচ্চ শিক্ষায় বাঁধা, হতেই তো পারে। বহু মানুষ কেন বাঁধা? আমরা অনেক ক্ষেত্রে অনেকজনকে বলেছি আপনার মেয়ে কোথাও গিয়ে, আপনার ছেলে কোথাও গিয়ে ইয়ার লস, হ্যাঁ এত ভালো, ইয়ার লসের মানে কিন্তু সে ফেল করবে না, পরীক্ষার সময় সে অসুস্থ হবে, তার বাড়িতে কোনো বড় অঘটন দুর্ঘটনা করতে পারে, সে কোন রকম ভাবে নিজের মাথাকে ঠিক রাখতে, কি ইয়ার লস, ফেল করাটা নয়। একটা মানুষকে ফেলিও তৈরি করে দেওয়া অনেক সহজ আজকালকার দিনে, ফেলটা বড় কথা নয়। হঠাৎ করে এই যে এখন বাচ্চা এখন এরকম ভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চারা পরীক্ষা দিতে যাওয়ার সময় তাদের জ্বর সর্দি হচ্ছে, এইসব তো আমপক্সেরও একটা ইয়ার লস হয়ে যেতেই পারে। এগুলোকে খুব যুক্তিযুক্ত ভাবে বাস্তবিক ভাবে ভাবতে হবে। হঠাৎ করে তাহলে উচ্চশিক্ষা আর প্রাথমিক শিক্ষার মাঝখানে, বা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার মাধ্যমে আমাকে যেতে হবে উচ্চশিক্ষার আগে। বিদেশে হলে বিদেশে আছে, এদেশে হলে এদেশে আছে, স্টেটের বাইরে হলে স্টেটের বাইরে আছে, কোন বিষয় আছে সে পড়াশোনা করলো, সাফল্য পেলে, এবং তখনই তাকে কিন্তু বলে দেওয়া হলো যে তোমার কর্মজীবন এই দিকে হতে পারে। এবং অদ্ভুত ভাবে আমি দেখেছি গ্রহরা না আমাদেরকে বারংবার বলতে থাকে যে এটা করো এটা করো। আমরা ভাবি যে এটা আমাদের মনের ভুল, মন থেকে একটা, কিন্তু না, গ্রহরা আমি দেখেছি এটা ঘটে, ভীষণভাবে ঘটে। যাদের মধ্যে প্রচন্ড ভাবে, যাদের লগ্নের খুব স্ট্রেংথ, লগ্নের তো একটা স্ট্রেংথ থাকে, লগ্নটা দুর্বল কিনা সবল কিনা, লগ্নের যে স্ট্রেংথ তারা দেখবে খুব ভালো বুঝতে পারে। অনেকে 6 সেন্স বেশি হয়, ওটা অন্য ব্যাপার, অনেকে 6 সেন্স বেশি সে বুঝতে পারে আমাদের বারবার আমি এটা নাড়া দিচ্ছি, আলটিমেটলি 40 বছরের পর গিয়ে সেই পথটাকে বেছে নিচ্ছে, এবং তার কিন্তু 10টা বছর পেছনে জিরো। অনেকে বলে আমি প্রফেশনে 40 বছর আছি, প্রথম থেকে তাকে নাড়া দিয়েছে বা প্রথম থেকে সে জানতে পেরেছে, সে গেছে। এবার তুমি বলবে অনেকে তো দাদা অনেক কিছুই করে না, তারা জীবনের ওই জায়গায় পৌঁছে কি করে? তার মহাদশা তাকে পৌঁছে দিয়েছে, তাকে কিছু ভাবতে হয়নি। তার মহাদশা তাকে, একটা লোক 40 বছর পর্যন্ত একটা দোকানে ওয়েল্ডিং করতো, আমার নিজের দেখা, সে আজকে কয়েক কোটি টাকার মালিক, কি করে? তারপরে তার মহাদশা ঢুকেছে, তাকে আর কোনো দিকে দেখতে হয়নি, সঠিক পথ দিয়ে তাকে নিয়ে গিয়ে চলে গেছে, তার ফেভারে ছিল।
লগ্ন সাপেক্ষে ছিল, সে কর্মটা ভালো করে গেছে। একদম। তো এগুলোকে বুঝতে হবে, এগুলো উপকার কেন পাবো, কিভাবে পাবো, অনেকগুলো কারণ আছে উপকার পাওয়ার, অনেকগুলো কারণ আছে। দেখো এখন খুব সত্যি কথা বলতে গেলে একটা কথা বলি, এই জ্যোতিষটা না অনেক গভীরে গিয়ে ভাবতে হবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি 12টা রাশি জেনে ফেললাম, রাশির অধিপতিদের নাম জেনে ফেললাম, নক্ষত্রদের নাম জেনে ফেললাম, কিন্তু তারা ফলটা কি করে দেয়? একটু আগেই এই স্টুডিওতে তোমার আসার আগে একটু আগেই কথা হচ্ছিল আমার যে কিভাবে ফল দেয়, কেন দেয়। আমি তো বলছিলাম যে অঙ্ক করতে হবে, আমাদের 4 পাতা 5 পাতা অঙ্ক আছে। আজকের দিনে না হয় আমরা একে মারছি একটা বেরি, কিন্তু একটা সময় একটা অঙ্ক বসেই বার করেছি। আজও যে একটা তৈরি করেছে সেখানেও অঙ্ক আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, দ্রাঘিমাংশ অক্ষাংশ। আমাদের ভাবতে হবে অঙ্ক ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা এখানে একটা প্রশ্ন যে এই দ্রাঘিমাংশ অক্ষাংশটা কি? একটা লোক মধ্যপ্রদেশে রয়েছে, একটা লোক পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশে যে দুটো লোক জন্মাতে পারে ওই সমাজে, একদম অ্যাকুরেট টাইম, অ্যাকুরেট সব কিছু, তাদের দুজনের ভিতরে কি কোনো জীবন জীবনে কোনো মানে একই রকম জীবন চলবে নাকি আলাদা জীবন? মোটামুটি তোমার কি মনে হয়? তুমি তো মানে তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার কি মনে হয়? হয়তো পারিপার্শ্বিক পরিবেশ পারিপার্শ্বিক অবশ্যই আলাদা। আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি, মজা করার জন্য। হ্যাঁ ঠিক কি মনে হয়? হবে না, কারণ দ্রাঘিমাংশটা ওই ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাবে, তার তো লগ্নটাই এক জায়গায় করবে না। সামান্য একটা কথা বলি, তুমি পশ্চিমবঙ্গের মধ্যেই জন্মেছো, কলকাতা শহরেই জন্মে, 2.5 ঘন্টা ছাড়া লগ্নটা চেঞ্জ হয়। হ্যাঁ 2.5 ঘন্টায় লগ্ন চেঞ্জ হয়। তুমি আমাকে বললে আমি বোধ হয় দাদা 10টা থেকে 1টার মধ্যে জন্মেছি, তুমি 10টায় মারো, যদি তোমার বাবা খুব ভালো থাকে তাহলে 10টা থেকে 1টার মধ্যে তোমার লগ্নটা চেঞ্জ হয়ে যাবে, সেখানেই তোমার প্রেডিকশন আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে বিষয়গুলো এরকম ভাবে ঘুরতে যায়। তো মধ্যপ্রদেশে যে জন্মেছে আর এখানে যে জন্মেছে তারা অবশ্যই সামান্য, আমি তোমার আগের এপিসোডে বলছিলাম একটা যমজ সন্তান। হ্যাঁ তাদের দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 10 মিনিটের আগে পরে জন্মালে পরেই 4 মিনিটে 1 ডিগ্রি চেঞ্জ করে যাচ্ছে। মানে আমরা এখন বৈদিক নিয়ে আলোচনা করছি, আমরা হয়তো দীর্ঘদিনই বৈদিক নিয়ে আলোচনা করবো, এরপরে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে আলোচনা করবো। একটা সময় আমি কৃষ্ণমূর্তি, সেখানেও অনেক রকমের কথা আছে। আচ্ছা, এই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আবার সাব লট আছে, সাবের সাব লট আছে, তাদের স্টার লট আছে, ওটাও আর ধরনের ইন্টারেস্টিং। মানে এই বিষয়টা আসলে কি, জ্যোতিষ শাস্ত্রটা কি? আগের দিন তুমি জিজ্ঞাসা করছিলে না জ্যোতিষ শাস্ত্রটা, আগের দিন আমি বললাম না কথার মারফত, মানে ভুলে গেছি। জ্যোতিষ শাস্ত্রটা আসলে একটা গূঢ় বিজ্ঞান, রহস্য বিজ্ঞান, অকাল্ট সায়েন্স যাকে বলে, সবকিছু আছে। আমি তন্ত্র করবো কিনা আমার চার্ট বলে দেবে, আমি বৈজ্ঞানিক হবো কিনা আমাকে চার্ট বলে দেবে, আমি গায়ক হবো কিনা চার্ট বলে দেবে। লতা মঙ্গেশকর আর কেন একটাও জন্মায়? অবশ্যই। সচিন তেন্ডুলকর আর কেন একটাও জন্মায়? চার্ট। তাহলে ওই সচিন তেন্ডুলকর জন্মানোর দিন মহারাষ্ট্রে বহু লোক জন্মেছে। এই তুমি এই মাত্র যে কথাটা বললে, সচিন তেন্ডুলকরের 24শে এপ্রিল, সম্ভবত না 24শে এপ্রিল জন্ম, ওই দিন ওই টাইমে তো কলকাতাতেও একজন জন্মেছে। তাহলে সচিন তেন্ডুলকর হলো, বাকি আর কেউ হলো। এগুলো আমরা বলি কেন, বড়দের একটা উপমা বললে পরে সাধারণ একটা সুবিধা হয়। এটা এগুলো একটা করে ব্যাপার আমাদের। এবার তুমি বলতে পারো যে জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে মানুষ তাহলে কিভাবে চলবে? এখন কিভাবে চলবে বলতে, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে খারাপ সময় জ্যোতিষীর কাছে যেতে হয়, আসলে ভালো সময় জ্যোতিষীর কাছে যেতে হয়। এটা আমি বহু মানুষকে বলেছি। কেন যেতে হয় জানো? কারণ আমার যখন খুব ভালো সময় চলছে, কোথাও একটা আমার বোঝা উচিত যে হঠাৎ করে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে না তো, স্থায়িত্বটা চলে যাবে না তো। এটা কিন্তু মানুষের মধ্যে, তখন মানুষ একটা অন্য জগতে থাকে যে কি হবে দেখে নেব, কি হবে বুঝে নেব। সবাই দেখতে পারে না, সবাই বুঝতে পারে না, সবাই পারে না। আবার অনেক সময় অনেকে আমাদের কাছে এক প্রশ্ন করে, দাদা 3 ভাই 2 বোন, আমার জীবনটাই কেন খারাপ হলো? এক বাবা মায়ের জীবন কি, একই বাবা মায়ের সন্তান, এরকম হয়তো বহু বড় বড় উদাহরণ আছে, হয় না? প্রারব্ধ কর্ম আছে তো, পূর্বজন্মের কর্ম তো আপনি এক বাড়িতে কোনোদিন কি 3 ভাই কি 3 বোন, তাদের কি জীবন যাবে কোনোদিন এক হয়? হয় না তো।
অনেক বেশি, কেউ একটু কম। যদি কেউ দুই ভাই রিস্কা ভ্যানও চালায়, দেখা যাবে এই ভাইয়ের একটুখানি বেশি, এই ভাইয়ের একটু কম। রিক্সাওয়ালা বলে শুধু নয়, আমরা তোমাদেরকে ছোট করে দেখি, মানে ওই যে আমি বড় বহু মানুষ আছে প্রচুর শৌখিন, এই স্তরের বহু মানুষ আছে, আবার বহু কোটি কোটি কোটিপতি আছে, তারা অতি সাধারণ। এখন গল্পটা কি, এখানে একটা গল্প আছে, মজার বিষয়। কোটি কোটি কোটিপতি হলে আমরা বলি যে দেখেছো কত সাধারণ, কিন্তু আবার যদি এই নিচু স্তরের মানুষ যদি ওখানে যায়, বলি বাহ, নুনাতে পান্তা ঘুরছে, এটাও গ্রহ, এটাও গ্রহ, তার শুক্রটা থাকে ওইভাবে। কিছু শ্রেণীর লোকেরা যখন যাদের অল্প ইনকাম আর কি, সাধারণ, তারা যদি সাধারণ টাকা কাপড় করে যদি কোনো বিয়ে বাড়িতে বা অন্য কোথাও যায়, তখন লোকে বলেছে এটা যাওয়াটাই ভালো। হ্যাঁ, কিন্তু লোক যখন সাধারণ জামা পরে আসবে, একটা কোটিপতি বা একজন বিশিষ্ট মানুষ, তখন কিন্তু দেখেছি সাধারণ জীবনযাপন। শুধু জ্যোতিষ করি বলে, আর আমাদের জ্যোতিষীদের না, বহু জ্যোতিষ, মানে যত জ্যোতিষীকে তুমি জিজ্ঞাসা অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ফেস করতে হয়, অদ্ভুত, মানে আরো যখন ডিপে ঢুকতে ঢুকতে কিছু কিছু চার্ট নিয়ে আমি আলোচনা করবো, তখন দেখাবো যে কি অদ্ভুত, কি অদ্ভুত। 80% চার্টে এক মিল পাবে, তোমার আমার চারটা 80% এক, জীবন চলছে যেমন 5% মিলছে। হ্যাঁ, কেন মিলছে? এগুলো সব ব্যাখ্যার বিষয়, আলোচনার বিষয়, একদিনে ওরকম ভাবে বলা যায় না। আর একদিকে আলোচনার ভিতরে তো মানে চলতেই থাকে আমাদের আলোচনা, যেখানে যে আলোচনাগুলোতে মানে খুব ইন্টারেস্টিং বিষয় আর কি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে খুব সহজভাবে বিষয়গুলো আমাদের কাছে আসছে। হ্যাঁ, একটা কিন্তু মানে যেটা অন্য সময় একটু জটিল হয়ে যায়, মানে চার অন্তর্দশা, এই এখানে বসে আছে, আমাদের তো সময় নেই। অন্তর্দশা না, একটা কথা বলি, বাজারে একটা প্রচলিত কথা আছে, অমুক দোষ, অমুক দোষ, অমুক দোষ। দোষকে বলছি না, দোষ জ্যোতিষের সব যোগ, জ্যোতিষের সব যোগের কথা বলা আছে, দোষ বলে কিছু নেই, দোষ বলে কিন্তু কিছু নেই। আমরা শুনি না মাঙ্গলিক দোষ, ওটা মাঙ্গলিক যোগ। এখন যোগটা অ্যাক্টিভ কি রিঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, কি আছে সেটা বুঝতে হবে। কিন্তু চার্ট ওই ডিগ্রি যেখানেই যাবে ঘুরে ফিরে যাবে। আমাদের পরবর্তী যে প্রোগ্রামটা আমরা করবো, একটা খুব ভালো ইয়ে পাওয়া গেল টপিক, যে দোষ যোগ, বিভিন্ন রকম দোষ, বিভিন্ন রকম যোগ, সেই আমাদের পরবর্তী আলোচনা। না, পরবর্তী আলোচনা দোষ বা যোগ নিয়ে করা যেতেই পারে, সেটাতে আমি বলবো না, কিন্তু তার আগে বোঝা উচিত এখানে অনেকগুলো ব্যাপার বোঝা আছে। কেন? যদি খুব সাধারণভাবে মানুষের কাছে আমরা এই বিষয়টাকে পৌঁছে দিতে চাইছি, তো আমাদের আড্ডার কোনো বড় সময় যাচ্ছে না। তাও তার আগে রাশির কারো কথা বুঝতে হবে, গ্রহের কারো কথা বুঝতে হবে, নক্ষত্রদের কারো কথা বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই কারো কথাগুলোর পরে গিয়ে আমরা কিন্তু যোগের না হলে হঠাৎ করে কেন চন্দ্র বৃহস্পতি অমুক যোগ, চন্দ্র বৃহস্পতি জীব যোগ, এই জীব যোগটা কেন? চন্দ্রের কারো কথাটা জানা থাকতে হবে, বৃহস্পতিও জানা থাকতে হবে, নক্ষত্রটা জানা থাকতে হবে, কোন কোন হাউসে জীব যোগটা খুব ভালো ফল দেয়। রাজ্য একটা কথা আছে, জানো তো, রাজ্য, রাজ্য দেখলে মানুষ লাভ হয়। কি বুঝলো না বুঝলো জানি না, কথাটা উল্টো বলে একটু ভেঙে দিয়ে যায়। বিপরীত রাজ্য মানুষকে ক্ষতি করতে পারে, হর্ষ বিপরীত রাজ্য আছে, এরকম রাজ্য বহু আছে। প্রথমে আমাদের যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে যে আমি পরের দিন যোগের থেকে আস্তে আস্তে বিভিন্ন যে কারো যে রাশির কারকতা কি, গ্রহের কারকতা, গ্রহের কারকতা কি, এই কারকতা বা নক্ষত্রের কারকতা কি, তার পরবর্তীতে আমরা এই বিষয়ে আলোচনাতে আসবো। আপাতত আমাদের আলোচনার ভাগটা এইখানে। তো ভয়েস থেকে আপনারা চোখ রাখুন, আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে আমরা বিভিন্ন আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে এবং খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখতে থাকুন ভয়েস থেকে। নমস্কার।